বাধ্যবাধকতা নেই ভাই, কোনো কিছুতে বাধা নেই। কেন বাধা থাকবে? আমার চ্যানেল, আমি কাউকে কন্টেন্ট করব, সেই কন্টেন্টের আড়ালে সেই মানুষটাকে যাচ্ছে তাইভাবে হেনস্থা করব, এটাই তো আমাদের বাধ্যবাধকতা। কেউ এসে আমাকে শেখাবে কার ঘাড়ে কটা মাথা আছে। একদম ঠিক কথা, একদম ঠিক কথা। কিন্তু কি হয় জানো তো, যদি এরকমই হয়ে থাকে না, আমরা কিন্তু নিজেদের হিতার্থে ভেবে ভুলভাবে এমন অনেক ডিসিশন নিয়ে নিই যেটা আগামী দিনে গিয়ে আমাদের জন্য খুব ভারী পড়ে। তখন কিন্তু সেই দায়ভারটা কেউ নিতে চায় না, কারণ তখন সবাই বলবে তুই তো নিজের ইচ্ছায় করেছিস, তোকে তো অনেকবার বারণ করেছিল। এরকম হয়। যদি এরকমই হয়ে থাকতো যে আমি তো, আমাকে তো বলার কেউ নেই, আমার বাধ্যবাধকতা নেই, আমি কাকে কি করব না করব, আমার চ্যানেলটাকে আমি কীভাবে চালাবো না চালাবো, যদি এরকমই হয়ে থাকতো, তাহলে গুরুজন, অ্যাডভাইজার, বড়রা বলে কেউ থাকতো না, কেউ থাকতো না। সবাইকেই সবার কম বেশি একটু শুনে চলতে হয়, চলতে হয়, এটা আমি মনে করি। আমি বলছি না সব যে যেটা বলছে অক্ষরে অক্ষরে পালন করো, কিন্তু কিছু জিনিস যদি আমার শুনে মনে হয় যে হ্যাঁ এটা থেকে আমার ভাই লাভ হতে পারে, তাহলে কিন্তু সে সেটা শুনে। তার জলজান্ত প্রমাণ কোনটা? আমাদের দালালের লিগাল অ্যাডভাইজার, হ্যাঁ, যে কিনা নিজের 6 বছরের ছোট্ট বাচ্চাটিকে রেখে চলে এসেছিল ওর কাছে শুধুমাত্র ভালোবাসার খাতিরে, উইদাউট কোনো ফিস সে কিন্তু ছুটে এসেছিল। সে প্রতি পদে ওকে অ্যাডভাইস করে যাচ্ছে, আর সেই অ্যাডভাইস অনুযায়ী ও কিন্তু চলছে, তাই তো? যেভাবে ওকে অ্যাডভাইস করে, কারণ নিজের হিতার্থে। আজকে এই টিনকেও কিন্তু দালাল প্রচুর অ্যাডভাইস দিয়েছিল, সংসার গড়ার অ্যাডভাইস দেয়নি। না না, তোমরা ভুল ভেবো না, সংসার করার অ্যাডভাইস তো এখন দিচ্ছে, এখন দিচ্ছে। কি হতে পারে, বাধ্যবাধকতায় কি হতে পারে, ফেড আপ হয়ে গিয়ে কি হতে পারে, সেটা তো এখনও মানে জ্যোতিষশাস্ত্র নিয়ে বসেছে। আগে কিন্তু সেই সবের জন্যই করেনি। 1.5 মাস ধরে টিনকে এটাই বুঝিয়ে গেছে, আমার লিগাল অ্যাডভাইজার যেভাবে বলছে তুই একবার কথাটা শুনে চল, তাহলে ছেলেটা তোর কাছে চলে আসবে। আচ্ছা, যখন দালাল এই বিষয়টা নিয়ে টিনকে বারংবার অ্যাপ্রোচ করছিল যে আমার লিগাল অ্যাডভাইজারের সাথে কথা বল, আমার লিগাল অ্যাডভাইজারের সাথে কথা বল, তাহলে কিন্তু তুই অতি সহজে তোর ছেলেকে পেয়ে যাবি, সেই সময় দালালের মনে হয়নি যে একা একটা মা, সিঙ্গেল মাদার হয়ে উঠতে খুব কষ্ট, কিভাবে করবে? তখন মনে হয়নি ওদের বাড়ির যা পরিবেশ সেই অনুযায়ী বাচ্চা ওখানে থাকার থেকে বাতকুলাতে যেখানে আছে সেখানেই থাকা ভালো, তুই ওখানে ফিরে যা, এরকমভাবে টিনকে বলেনি, বা সেই কথা সেই সময় বলেনি না। তখন কিন্তু সম্পূর্ণ উল্টো সুর গিয়েছিল, চেষ্টা করে গেছে যে এনি হাও ওর লিগাল অ্যাডভাইজারকে যেন তেন প্রকারে হোক টিনের সামনে যদি দাঁড় করানো যায়, বা টিন যদি ওনার সাথে একটু কথা বলে, তাহলে কিন্তু এরও কাজ মিটলো, মানে যে লিগাল অ্যাডভাইজার যিনি ওনারও কাজ মিটলো, প্লাস প্লাস দালাল যেটা চাইছে সেটাও হলো, মানে ওর কথা মতন ও টিনকে চালনা করতে পারবে। এরকম চেষ্টা করেছিল সেই সময় 1.5 মাস ধরে, না তার আগে, ঠিক আছে? কিন্তু দেখলো সমস্ত বিষয়টাই বৃথা, সমস্ত চেষ্টাটাই বৃথা, কারণ টিন এই দালালকে বিশ্বাস করে না। এবার দেখো, দালালকে হঠাৎ করে বিশ্বাস না করার কারণ কি হতে পারে? তোমাদের কি মনে হয় যে হঠাৎ করে দালালকে অবিশ্বাসের কারণ কি হতে পারে? দালালকে বহুদিন থেকেই কিন্তু ও অবিশ্বাসের খাতাতেই রেখেছে, ঠিক আছে? যবে থেকে ও মন্দিরার বিষয়টাকে দেখেছে, যে একবার বন্ধু হয়ে ওর ঘরে ঢুকে কীভাবে ওকে তার তার করেছে, ওর ক্যারেক্টারগুলোকে তার তার করছে। তোমরা বলতে যাও দালালকে, পরিষ্কারভাবে তখন বলে দেবে যে না না, আমি তো 2 মাস 3 মাস ওদেরকে নিয়ে কিচ্ছু বলিনি, অথচ কিন্তু প্রত্যেকটা ভিডিওতে ওদেরকে একটা করে পিঞ্চ করেছে, কিচ্ছু বলিনি। সোমনাথ অত বড় ভিডিওটা না করলে আমি খুলতামই না। সোমনাথ ভাবো একটাই ভিডিও করেছে, ব্যাস, আর ও প্রায় 10টা ভিডিও করেছে, আর একটার পর একটা নোংরামি করে গেছে ভিডিওর মধ্যে। বুঝতে পারছো? মানে তোমরা ওকে একটা খোঁচা মেরে দাঁড়াতে পারবে না। ও প্রতিনিয়ত প্রতিদিন প্রত্যেককে খোঁচা মারবে, তারা একদিনও ফোঁস করতে পারবে না ওর উপর। কিন্তু কেউ যদি ওকে একটা খোঁচা মারে, ঠিক আছে, ও কিন্তু ঘুরিয়ে ফোঁস করবে না, ছোবল মেরে দেবে। এটাই ফ্যাক্ট আমাদের দালালের ক্ষেত্রে। আর এই জিনিসটা কিন্তু টিন বুঝে গেছিল, এটা টিন ভালো রকমভাবে বুঝে গেছিল, তাই আস্তে আস্তে দূরত্ব বজায় রাখা শুরু করে। দালালের চোখে পড়তে থাকে যে আমার থেকেও বেশি বিশ্বস্ত হয়ে উঠছে কে? ওই চুনা আর জয়নন্দীপের নামে 1 গ্লাস জল বেশি খাওয়া ভদ্রমহিলা। আমি এনার উদ্দেশ্যে দুটো কথা আগে বলে যাই। কালকে পরিপূর্ণা মজুমদার এই আইডিটা আমার লাইভে আসে, উনি এসে আমাকে বলে যে আপনার ছেলে স্কুলের টিচার যদি আজকে হতো ওয়াইটিতে, তাহলে কি আপনি তাকে নিয়েও কন্ট্রোভার্সি করতেন? আমি তাকে একটাই প্রশ্নই করলাম, যদি উনি কন্ট্রোভার্সি জোনে থাকতেন, কন্ট্রোভার্সিয়াল কিছু করতেন, অবশ্যই বলা যেত, না বলার কি আছে, ঠিক আছে? আর দ্বিতীয় কথা ওনাকে বললাম যে এই যে আগ না পিছ না হঠাৎ করে ছেলেদের স্কুল, যারা সর্বপ্রথম সন্তানের দিকে আঙুল তুলে বা তাদের উপমা দিয়ে প্রথমেই অ্যাটাক করে, মনে করে যে এই জায়গাটা দিয়ে কাউকে কিছু দমানো যাবে, আমি বলবো তাদের মেন্টালিটি অতীব নীচ মানসিকতা। এরাই একমাত্র যায় এই ধরনের জলনদীপের যে মাসি আছেন ওনার কাছে, ঠিক আছে? উনি নাকি একজন রেসপেক্টেড টিচার। আচ্ছা তোমরাই বলো, যে রেসপেক্টেড হবে, ঠিক আছে, যদিও বা প্রত্যেকের আলাদা আলাদা রেসপেক্ট আছে, যে যার রেসপেক্ট হবে, যে কিনা একজন টিচার হবেন, উনি
যে কিনা একজন টিচার হবেন, তার আব ভাব আচার আচরণে কিন্তু তার শিক্ষাকতা প্রকাশ পাবে। কিন্তু এই জলনদীপের যে মাসি আছে, এনাকে দেখলে তোমাদের কোনো অংশে টিচার মনে হয়? আমি ওনাকে একটা দিন ভিডিওতে খোঁচা মেরে বলেছিলাম যে ওই আপনার মাথার সামনেটা প্যাচ পড়ে আছে, কলপ করুন। জলনদীপের নামে 1 গ্লাস জল বেশি না খেয়ে আগে কলপটা করুন। এই সামান্য কথার এগেনস্টে উনি আমাকে নিয়ে যেরকম হিংস্রতরভাবে, হ্যাঁ হিংস্রতরভাবে অকথ্য ভাষায় গালাগালি দিয়ে, আমার মাকে গালাগালি দিয়ে যেভাবে উনি ভিডিও করেন, পরিষ্কারভাবে আমি বুঝে গেছি যে যদি এনার মতন টিচার, যে কিনা একজন স্কুলের শিক্ষিকা, সে যদি এত নোংরা ভাষায় ভিডিও করে যেখানে তাকে আমি একটাও গালাগালি দিই, তো তার বদলে যদি সে এইরকমভাবে গালাগালি করে, তাহলে তার যদি লজ্জা না থাকে, তো আমি যদি একটা স্টুডেন্টের মা হয়ে যদি তাকে প্রশ্ন করি, আমার লজ্জাটা কোথায়? এটা একটা কথা। দ্বিতীয় কথা, এনার মতন শিক্ষিতা বয়স্কা মহিলা একজন, উনি বলছেন যে টিন যেটা করেছে বেশ করেছে, বাচ্চা মেয়ে, অসহায় মেয়ে, যথেষ্ট ভালো, মানে বাতকুল্লার ওই বদকুল্লা না কি যেন একটা বলে, বদগোল্লা এইরকম একটা কিছু বলে উনি বাতকুল্লাকে। তো বাতকুল্লার মানুষরা একবারে জঘন্য, টিনের প্যারেন্টস ভালো, টিন ভীষণ ভালো, এইভাবে উনি টিনকে উৎসাহ দেন। আমি ওই পুবালি মজুমদারকে, না পরিপূর্ণা মজুমদারকে আমি জিজ্ঞাসা করলাম যে আজকে ভাবুন, একটা উদাহরণস্বরূপ বলি, আজকে তার ঘরেও ছেলে আছে, আমি উদাহরণস্বরূপই বলছি, ঠিক আছে? আমরা প্রত্যেকেরই বেশিরভাগ ঘরে ছেলে আছে, ঠিক আছে? আমি মেয়ের মাদের দিকে যাচ্ছি না, আমি ছেলের মাদের উদ্দেশ্যে বলছি। ধরো ছেলে আছে আমাদের, এবার ধরো আমাদের ছেলেরা বড় হওয়ার পর বিয়ে থাওয়া যখন করলো, তখন এরকম তাদের ঘরের বউ এইরকম কাজ করে বাড়ি থেকে চলে গেছে। প্লাস আমি এটা জলনদীপের ওই মাসি যে তার উদ্দেশ্যেও বলছি, তারও একটা ছেলে আছে আমি জানি। তো ধরো ওনার ছেলেই যাকে বিয়ে করলো, সেই মেয়েটি এরকমভাবে অন্য পুরুষের প্রতি আসক্ত হয়ে বেরিয়ে গেল, বলা যায় না স্বভাব মানে যার যায় না ধুলে স্বভাব যায় না মরলে, তাই না? কথাতে আছে না, উল্টো বললাম জানি না, যাই হোক। তো যদি এরকম করে, উনি অ্যাজ এ মাদার, একটা ছেলের মা হিসাবে ওনার সেই মুহূর্তে করণীয়টা কি? ছেলের যদি দোষ থাকে সেটা সম্পূর্ণ আলাদা বিষয়, যদি ছেলের দোষ রইল না, তার বউ এরকম করলো, উনি কি বলবেন? না বাবা থাক, আরে কি আর করেছে, আরেকজনের নামে সিঁদুর পড়েছে, আরে কি আর করেছে, আরেকজনের সাথে বেড শেয়ার করেছে, তাকে ব্রার হুড খুলে দেখিয়েছে, তো কি হয়েছে, হোয়াট এ বিগ ডিল। কারণ একজন টিচার, উনি ব্রড মাইন্ডেড, হ্যাঁ, এইভাবে উনি তার পুত্রবধূকে ঘরে তুলে নিয়ে আসবেন। এই বিষয়টার ওপর এই পরিপূর্ণ মজুমদার একটা টিপ্পনি কাটতে পারলো না, তার বদলে আমাকে বললো লাইভে আমি এসেছিলাম খালি মানে অ্যাটেন্ড করতে, কিন্তু আমি কারো সালিশি গাইতে আসেনি। বুঝুন, বুঝতে পারছেন? এরা হচ্ছে এই ক্যারেক্টারের দোগলা, যাদের নিজেদের কোনো জাত নেই, ধর্ম নেই, মানে জাত নেই মিনস আমি এই মনুষ্যত্ব বিষয়টা নেই, কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই, দোগলা, এক একটা দোগলা। তারা বিচার করতে বসে অন্যের একটা সংসার ভাঙাতে সব সময় হাওয়া দিয়ে গেছে। এই যে এখন প্রাক্তন দালাল হয়ে গেছে আমাদের এই দালাল, আর সেই জায়গায় কারেন্ট দালালে পরিণত হয়েছে এই জলনদীপের মাসি আর এই রুনা, তাই তো? এরা হয়েছে। তো রুনারটা তো আমি দেখি না, আমি বলতে পারবো না, আমি সত্যিই দেখি না, ওর ভিডিও চোখেই পড়ে না। তো এই জলনদীপের মাসি কালকে খুব উত্তেজিত হয়ে গেছে। হ্যাঁ, কেন উত্তেজিত হয়েছে? এই ওই যে আছেন এই যে বড় বড় চশমা পরে যে এই দালালেরই আরেকজন সাপোর্টার্স, কি যে কি বলে ওটা, মানে পড়া মুখস্থ করে রেডি করতে থাকে, করে বলতে থাকে, ঠিক আছে? তাকে আমি বলবো কি, দয়া করে একটুখানি ভিডিও স্পিড কমাও, একটু কমাও। যুক্তিপূর্ণ কথা এত অখাদ্য শুনতে লাগে যেন মনে হচ্ছে তুমি ঝগড়া করছো, তাই না? একটু স্পিডটা কমিয়ে, আমার মনে হয় নেটের সমস্যা হলে আলাদা বিষয়, হ্যাঁ, নাহলে একটু স্পিডটা আমার মনে হয় কমিয়ে কথা বললে বেটার হয়, যেন মনে হচ্ছিল 1.5x শুনছি। যাই হোক, তো এর এগেনস্টে জলনদীপের মাসি প্রচণ্ড রেগে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলছো? আমি আঙ্গুল তুলেছি আমার চ্যানেল? বাবা, ওনাকে দেখলে মনে হয় জাস্ট মানে ওনার হার্টের সমস্যা হয়ে যাবে, উনি এরকমভাবে মানে হাঁপাতে থাকেন যখন হাইপার হয়ে যান। আপনি বলতে পারবেন, আপনি নিতে পারবেন না, হাঁপানো শুরু করে দেবেন। ভাই, তার থেকে তো বরঞ্চ আপনি চুপ থাকুন, কন্ট্রোভার্সি লাইন থেকে সরে যান। কারণ যে ভাবনা আপনি কথা বলেন, সে যেন মনে হচ্ছে একদম ও 0.2 মোডে আমরা শুনছি, এত নয় স্লো। বুঝতে পেরেছেন তো? যাই হোক, ঠিক আছে। তো এ বলছে না না না, টিন কিছুতেই ফিরবে না। মানে টিন ওনাকে বলে দিয়েছে যে আমি তো ওই দালাল দিদিকে কোনো খবর দিতে পারছি না, তো আপনি তো এখন আমার কারেন্ট দালাল, তো আপনার থ্রুতেই খবরটা আমি প্রচার করি। কি ভুল বলেছে আমাদের প্রাক্তন দালাল? আমার মেন কন্টেন্ট কি ভুল বলেছে? কি ভুল বলেছে? বেশ করেছে, এই বুড়িকে বলেছে, কি বলেছে যে আমাকে দিয়েছিল পড়ার জন্য, আমি পড়িনি, হ্যাঁ, আর উনি দেখি একদম হু বা হু থরলি পড়ে যাচ্ছেন। হ্যাঁ, সবই এক গোয়ালের গরু, ঘোড়া, ছাগল, গাধা, একই গোয়ালের। হ্যাঁ, স্ক্রিপ্টে লিখে দিচ্ছে, তারপরে এরা এখানে পড়তে বসে যাচ্ছে। বাবা, কি টিচার আপনি মায়ের! যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমাদের দালাল কিন্তু আজকে অনেক যুক্তিপূর্ণ কথা বলেছে, কিন্তু বিষয়টা হচ্ছে এই যুক্তিগুলো সেই সময়ও কোথায় গুজে রেখেছিল। ওর যেমন একটা কথা আমার ভীষণ ভালো লাগলো, যেটা আমি অস্বীকার করতে পারবো না, সেটা হচ্ছে এই যে ওয়াইটি কখন বন্ধ হয়ে যাবে সেখান থেকে কিছু পয়সা সেভিংস করে রাখলে মনে হয় বেটার। বিশ্বাস করো, একটা টাকা জমাতে পারিনি, অন গড বলছি, কারণ আমার কোথায় খরচা হয় তোমরা জানো, প্লাস বাচ্চারা ঘরে আছে, তাদেরও টুকটাক আমিও একটু চেষ্টা করি। তো আমি
জমাতে আর পারি না। যাই হোক, ঠিক আছে। তো কিন্তু কথাটা ঠিক বলেছে যে ওয়াইটি কবে বন্ধ হয়ে যাবে। এই যে আমরা বাড়িতে বসে এই যে ইনকাম করার একটা জায়গা পেয়েছি শুধুমাত্র নিজেদের কথা বেঁচে, এখান থেকে আই থিঙ্ক পয়সা জমিয়ে রাখা বেটার। কিন্তু এই যে জিনিসগুলো আজকে দালাল টিমকে বোঝানোর চেষ্টা করছে চিৎকার করে করে, কিন্তু যখন বোঝানোর দরকার ছিল সেই সময় বুঝিয়েছে, সেই সময় বুঝিয়েছে যে ফিরে যা, এই বাচ্চাটা এইভাবে তোর কাছে একা ভালো থাকবে না, কারণ তোর যা ব্লগ দেওয়ার ছিঁড়ি 9 মিনিট 24 সেকেন্ড সব শেষ, মানে ভিডিও, বুঝতে পারছো? একটা ব্লগার সে কিনা বাচ্চার কাস্টাডি চায়, সে চায় বাচ্চা তার কাছে আসুক। কত খরচা বাড়বে? কে করবে খরচাটা? তার বাবা, তার দাদা লাইফা, তার মা, না তার ঠাম্মি? কে করবে বাচ্চার পেছনে খরচাটা? যাবতীয় অনেক খরচা আছে, স্কুল, পোশাক আশাক, পড়াশোনা, বই খাতা, নানান রকমের খরচা আছে, ডাক্তার বদ্যি তো আছেই। কে করবে সেই খরচাটা? মা হিসাবে তার করণীয়। কিন্তু তার ব্লগিংয়ের প্রতি, নিজের কাজের প্রতি যেরকম ছিঁড়ি, সেটা দেখে মনে তো হয় না। আজকে না চাইতেও দালালকে সন্দীপের প্রশংসা করতে হলো যে ও যদি একটা পুরুষ মানুষ হয়ে 20 থেকে 28 মিনিটের ভিডিও দিতে পারে, তুই একটা মেয়ে মানুষ হয়ে দিতে পারিস না। কী করে দেবে? ওর লাইফটাই তো লেজি লাইফ, ওর তো লেজি লাইফ। না হলে ভাবো, ভর দুপুরবেলা একটা মেয়ে, একটা মা, একটা বাড়ির বউ সে ওইভাবে শুয়ে আছে, কারণ তার কিচ্ছু নেই জীবনে। না শ্বশুরবাড়ির প্রতি রেসপন্সিবিলিটি মাথায় আছে, না স্বামীর কথা চিন্তা মাথায় আছে, না সন্তানের দায়িত্ব আছে। তাহলে সে তো ভর দুপুরে যখন তখন শোবে। এই দেখো চোখ ঢুলে আসছে, 5:30টার সময় উঠেছি, অভ্যাস হয়ে গেছে বলে রোজ ওই সময় উঠি। ময়লার বালতির নিচে নামিয়ে দিয়ে আসতে হয়, সেটা করতে হয়। বাচ্চাদের টিফিন রেডি করলাম, আজকে ভোট দেওয়া ছিল তো ভোটও দিতে গেছি আমি আর আমার হাজব্যান্ড প্লাস আমার যা, দেওয়ার এখানে নেই, তো আমরা 3 জনে ভোট দিতে গেছি, ভোট দিয়ে এসেছি, বাড়ির কাজকর্ম সেরেছি, এখন খালি বাচ্চাগুলোকে খাওয়াবো। জোনাইকে খাইয়ে দিচ্ছি, জোনাই শুয়ে গেছে। এই যে এরপরে আমি শুধুমাত্র আমার এটা কাজের জায়গা, আমাকে করতে হবে, আমি বিছানায় পড়লেই মরে যাব, শেষ পুরানো। কেন তাকিয়ে আছি? কারণ সংসারের রেসপন্সিবিলিটি আছে, বাচ্চাদের রেসপন্সিবিলিটি আছে, আমার জোনাইয়ের রেসপন্সিবিলিটি আছে। আর মিস্টার ঘোষকেও তো খাইয়ে দিয়ে ছেড়ে দিয়েছি, সেও অফিসে বেরিয়ে গেছে। তাহলে তোমরা ভাবো তো, ওর মতন একটা গৃহবধূ, একটা বাড়ির বউ, একটা মা, তার রেসপন্সিবিলিটিটা কোথায়? সে ভর দুপুরে যখন তখন শুয়ে পড়ছে, যখন তখন উঠছে, সে খাচ্ছে, সে লুডোয় ছক্কা পুট ফেলছে, ব্যাস তার লাইফ শেষ, তার দিনচারিয়া শেষ। ব্লগিং সে দেয় না ঠিক করে, সে নিজের মুখে আজকে বলছে, বাধ্যবাধকতা নেই। আগে ফোকলা কাকার ছেলে, হ্যাঁ এই কাকার ছেলে কিন্তু কবিতা চোর, এর জন্য কিন্তু একটা বাধ্যবাধকতার মধ্যে ছিল যে ভিডিও করতে হবে, ঘনানো সে শ্বশুরবাড়িকেও দেখতে হচ্ছে, ঠিক আছে? এখন সেটা নেই, কেউ জোর করে ওকে করাচ্ছে না, যার জন্য হাত পা ছাড়া। ও যে একজন মা, যে কিনা তার সন্তানকে চাইছে তার কাছে আনার, তার কোনো রকম রেসপন্সিবিলিটি নেই তার কাজের প্রতি। যেখান থেকে সে আর্নিং করবে, সেই আর্নিং থেকে সে তার সন্তানকে দেখাশোনা করবে। কটা মাস যেতে পারলো না, দুটো পয়সা জমাতে পারলো না, সে 2 লাখ টাকার ফোন কিনে বসে থাকলো। তোমরা ভাবো তো। তাহলে সন্দীপ যদি সেই জায়গায় একটু বাঁচিয়ে চলতো, আজকে যে কথাটা দালাল চিৎকার করে বলছে যে রাখতে সেখানে যদি সন্দীপ একটু হাত বাঁচিয়ে চলতো, কি ভুল করতো? কি ভুল করতো? নিজেদের ভবিষ্যৎটাকেই তো সিকিওর করছিল। হ্যাঁ, চাহিদা পূর্ণ হয় না, এইভাবে পয়সা ওরাই বুঝি। আজকে তুই বলছিস 10,000 টাকা খরচা করতে হলে ব্যাংকে অ্যাটলিস্ট 1 থেকে 1.5 লাখ টাকা রাখতে হয় তোর কথা অনুযায়ী। সেখানে সন্দীপ খুব হিসেবে করছে নাকি? সব করছে। তার সাথে সাথে আমি গ্যারেন্টি দিতে পারি সন্দীপ পয়সা রাখছেও। কিন্তু ওকে জিজ্ঞাসা করো তো, যে আজ এতগুলো মাস হয়ে গেল, 9টা মাস ও যে ভিডিও করছে, ভালো ভিউজ কামিয়েছে, ভালো পেমেন্ট পেয়েছে, কটা টাকাও জমিয়েছে? একটু বল, টিনকে গিয়ে জিজ্ঞাসা করো তো তোমরা। আজকে দালাল মুখ ফুটে বলছে যে তুই কীরকম করে বাচ্চা মানুষ করবি, কি দিয়ে বাচ্চা মানুষ করবি, যেখানে তুই কিনা সারাদিনে 9 মিনিট 24 সেকেন্ডের একটা ভিডিও দিচ্ছিস, সেই ভিডিওটা তাও আবার 2 দিনের মিলিত ভিডিও, তাও 1 দিন 1.5 দিন ছাড়া। ভাবো, এটা হচ্ছে এই টিনের লাইফ, আর ওদিকে বাতকুল্লায় ওই দুটো মানুষের লাইফ দেখো। আর এখন একে যে সাপোর্ট করছে এই জলনদ্বীপের বুড়িদের মতন মানে মানুষগুলো, আমি খালি ভাবি যে আপনার লাইফটাও কি এরকম ছন্ন ছাড়া? নিশ্চয়ই না। সুন্দরভাবে গুছিয়ে সংসার করছেন সন্তান নিয়ে, তাহলে ওর বেলায় সেটা না কেন? কেন ভালো বুদ্ধি দিতে পারছেন না? একটা মা হিসাবে, একটা গার্জেন হিসাবে কি বুদ্ধি দেওয়া উচিত? পেরেছেন? দিতে পারেননি। বারবার বলছে না না বাচ্চা করে যাওয়া উচিত, বাচ্চা মায়ের কাছে যাওয়া উচিত। খাওয়াবে কি? আপনার বাড়ি থেকে খাবার এনে খাওয়াবে? যে মা ভর দুপুরে পড়ে পড়ে ঘুমায়? হ্যাঁ, আপনি তৎপর, আপনার ছেলে আসবে, বেল মারবে, সব কিছু। ওর ছেলেকে যত্ন করবে কোনটা দিয়ে, কি দিয়ে? যে কিনা নিজে কয়েক মাস যেতে পারলো না, দুটো পয়সা না রেখে সেখানে 1.5 থেকে 2 লাখ টাকার ফোন কিনে নিয়ে বসে পড়লো। এরকম মানুষ
কে গিয়ে আপনাদের মতন মানুষগুলো সাপোর্ট করে আর আপনাদেরকে ট্যাগ দেয় কিছু ছিচকে ভিউয়ার্স যে আপনি শিক্ষিতা, টিচার, রেসপেক্টেড পার্সন, মাই ফুড এরকম রেসপেক্টেড, মাই ফুড। এবার এর পেছনে যদি আপনি সারের মতো চিৎকার করুন, চিৎকার করুন, অসুস্থ হয়ে পড়ে যান না আমার, এমন চেঁচাচ্ছেন আপনি। আপনার ব্যবহারই আপনার পরিচয়, যেভাবে আপনি হাইপার হয়ে নিজের ক্যারেক্টারকে মানে শো করছেন ক্যামেরায়, পরিষ্কার বোঝা যাচ্ছে। কোথা থেকে উঠে আসে এরা কে জানে। যাই হোক, তো এই হলো ব্যাপার যে একটা মা যার জীবনে কোনো রকম রেসপন্সিবিলিটি নেই, তার কোনো রকম দায়িত্ব কর্তব্য নেই, সে এখন ভর দুপুরবেলা পড়ে পড়ে ঘুমাচ্ছে, কারণ ওই কাকার ছেলে ফোকলার কাছেও এখন যেতে হচ্ছে না, উচ্চে খাচ্ছে। আর দ্বিতীয় কথা, সে দেখাবে কি ব্লগে তোমরা ভাবো? এতদিন বৌদিকে দেখাচ্ছিল না, বৌদির ফেস একবারে টুকি এরকমভাবে ঢেকেই রেখে দিয়েছিল। এই ফেস দেখানো শুরু করেছে, মাকে চ্যানেল খুলে দিয়েছে, ব্যাস একই জিনিস, মাও দেখায় মেয়েও দেখায়, মাও দেখায় মেয়েও দেখায়। একই বাড়িতে দুটো ব্লগার, যেমন এই যে ম্যান্ডি আর সোমনাথ, এদের দুজনের মধ্যে দুজনেই ব্লগার, দুজনেই একই দেখাচ্ছে। হ্যাঁ, একটু ভাগ করে নিয়েছে। কি দেখাবে? রান্না এই পূর্ণি ডার্লিং দেখিয়ে দিচ্ছে, খাওয়া পূর্ণি ডার্লিং দেখিয়ে দিচ্ছে, ওদের শোয়া সবই দেখিয়ে দিচ্ছে। তো ও কী করবে, কি দেখাবে? ওই জন্য কুনাই কাকার কাছে চলে গেছে, একটা খাতা আমাকে দিস, কিন্তু একটা খাতা আবার পাবো না। খাতা নিয়ে এসেছে একটা, যেখানে ছেলের হাত ধরে মায়ের এখন খাতায় লেখানো তো কথা টাইম, সেখানে মা এখন খাতা দাও করে যাচ্ছে। আগে ক্যাথা দাও করেছে, এখন ওই কুনাই কাকার কাছে খাতা দাও করে যাচ্ছে। এই হচ্ছে এর লাইফ। তো যাই হোক বন্ধুরা, এটুকুই তোমাদের সামনে তুলে ধরে গেলাম। যদি ভুলভ্রান্তি কিছু হয়ে থাকে অবশ্যই জানিও, আর সঠিক বলে থাকলে অবশ্যই কমেন্ট করবে। কিন্তু সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, আর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো।